এখানে দেখো রিকর্ডের যে খাজনা তত্ত্ব আছে, ঠিক আছে, রিকর্ডের খাজনা তত্ত্বের মধ্যে হচ্ছে জমির যে উর্বরতা বা জমির উৎপাদন ক্ষমতার উপর ভিত্তি করে খাজনা নির্ধারণ করা হয়। ধরো তোমার একটা জমি আছে, ঠিক আছে, তিনটা জমি আছে, এই তিনটা জমি আছে, একটা দুইটা তিনটা জমি আছে। এখন প্রত্যেকটা জমিতে তুমি যদি উৎপাদন করতে চাও তাহলে তোমার খরচ 500 টাকা, ঠিক আছে, খরচ 500 টাকা। প্রত্যেকটা জমিতেই উৎপাদন করতে গেলে খরচ 500 টাকা হবে। এখন প্রথম জমিতে তুমি উৎপাদন পেলা হচ্ছে 1500 টাকা, ঠিক আছে। দ্বিতীয় জমিতে পাইলা তুমি 1000 টাকার, আর তৃতীয়ত জমিতে পাইলা 500 টাকায়, ঠিক আছে। উৎপাদন মানে ধরো তুমি তিনটা জমিতে এ বি সি তিনটা জমিতে একটাতে আলু চাষ করছো, এটাতেও আলু, বিতেও আলু চাষ করছো, সিতেও আলু চাষ করছো। এখন আলু চাষ করে ধরো এই যে জমি ছিল, এই জমি হচ্ছে নদীর পাশে ছিল, জমির উর্বরতা বেশি ছিল। বি জমির উর্বরতা আরও কম ছিল এই জমি থেকে, আর সি জমির উর্বরতা একদমই ছিল না, ঠিক আছে। যার কারণে এখন প্রথম এই জমিতে তুমি হচ্ছে আলু চাষ করে 1500 টাকা উৎপাদন করছো, মানে আয় করছো, উৎপাদন করে 1500 টাকা আয় করছো। তাইলে এই 1500 টাকা আয় করছো, তাহলে তোমার ব্যয় আছে 500 টাকা। এখানে 1500 থেকে 500 টাকা, তাহলে বাকি থাকে 1000 টাকা। এই 1000 টাকা হচ্ছে প্রথম জমির খাজনা, ঠিক আছে। প্রথম জমির খাজনা হচ্ছে 1000 টাকা। আবার এই উৎপাদনের পরিমাণ থেকে ব্যয় যত, এটা বাদ দাও, 1000 থেকে 500 বাদ দিলে থাকে 500। এই 500 যে আয় থাকে, তোমার যে উদ্বৃত্ত আয়টা থাকে না, ব্যয় করার পরে যে আয়টা থাকে সেটাই খাজনা। এখানে 1000 টাকা আয় হয়েছে, আয় থেকে এই ব্যয় বাদ দাও, ব্যয় বাদ দিলে থাকে 500। এই 500 টাকাই হচ্ছে খাজনা। আর সি জমিতে 500 টাকা আয় হয়েছে, আর 500 টাকার আয় হওয়ার থেকে 500 থেকে আবার 500 খরচও হয়েছে, তাহলে তোমার আয় হচ্ছে 0। এটা হচ্ছে প্রান্তিক জমি যেখানে আয় 0 থাকে। এখন এই খাজনা বলতে কি বোঝায়? খাজনা হচ্ছে যে জমির উর্বরতা ব্যবহার করার জন্য জমির মালিককে যে অর্থ দেওয়া হয় তা খাজনা। ধরো তুমি একটা জমিতে উৎপাদন করার পরে তুমি যে আয় করবা, সেই আয় থেকে যে ব্যয় হবে, তোমার ব্যয়কে বাদ দেওয়ার পরে যে আয়টা তোমার বাকি থাকে, অতিরিক্ত আয় বলে এটাকে। ধরো তুমি 500 টাকা ইনভেস্ট করছো বা বিনিয়োগ করছো, বা কোনো গাছ, একটা কৃষিকাজে 500 টাকা ধরো চাষবাস করতে 500 টাকা ব্যয় করছো। এখন তোমার উৎপাদন হয়েছে 1000 টাকার পরিমাণের, 1000 টাকার পরিমাণের উৎপাদন হয়েছে, তাইলে তোমার উৎপাদন খরচ হচ্ছে 500 টাকা, আর উৎপাদনের পরিমাণ হচ্ছে 1000 টাকা। তাহলে তোমার 500 থেকে 1000 বাদ দিলে যে 500 থাকে, এই 500 কিন্তু বেশি আছে। এই বেশিটা কিন্তু তুমি নিজেই নিবে, মালিক কিন্তু তুমি নিজেই, ঠিক আছে। আর এই নিজেকেই দেওয়া, এটাই 500 টাকা যে নিজের অতিরিক্ত, এইটাই খাজনা। আবার ধরো তোমার জমিতে তুমি একজনকে চাষাবাদ করতে দিলা, এখন তুমি শ্রমিককে শ্রম মজুরি দিবা, এটা পরের বিষয়। আগে সে 500 টাকা তোমার থেকে 500 টাকা নিয়ে জমিতে চাষাবাদ করলো, 1000 টাকার ফলন উৎপাদন করলো। এখন সে 1000 টাকাই তোমারে দিল, কিন্তু তোমার 500 টাকা কিন্তু আগে খরচ হয়েছে উৎপাদনের জন্য। এখানে তোমার এই 500 থেকে 1000 বাদ দিলে আয় থাকে 500। এটা হচ্ছে 500 টাকা হচ্ছে খাজনা, এই হচ্ছে খাজনা। এই চিত্রে এখানে হচ্ছে উপরে হচ্ছে উৎপাদন আর আয়, উৎপাদন বা আয় ধরায়, আর নিচে হচ্ছে জমিতে। এই যে এখানে দেখো প্রথমে একটা রেখা আঁকার পরে এই যে এটা দেখতেছ না, এটা হচ্ছে একটা জমি, এটা হচ্ছে একটা জমি, এটা হচ্ছে একটা জমি। তিনটা জমির ক্ষেত্রেই কিন্তু এই রেখাটা একার সমান। এটার মানে কি জানো?
এই এতটুকু হচ্ছে ব্যয়। এই ব্যয় এতটুকু পরিমাণ 5,000 টাকা পরিমাণ হচ্ছে ব্যয়। মানে তুমি প্রথম জমিতেও উৎপাদন করলে 5,000 টাকা ব্যয় করতে হবে, দ্বিতীয়ত জমিতে উৎপাদন করলে 5,000 টাকা ব্যয় করতে হবে, তৃতীয়ত জমিতে উৎপাদন করলেও 5,000 টাকা ব্যয় করতে হবে। কিন্তু প্রথম জমিতে উৎপাদন করলে তোমার আয়, এখানে আয় হচ্ছে এতটুকু পরিমাণ হয়, আয় 500 থেকে 1500 পরিমাণ আয় হয়, 1,000 টাকা আয় হয়। আর দ্বিতীয়ত জমিতে এতটুকু পরিমাণ আয় হয়, এই যে এতটুকু পরিমাণ আয় হয়, যার কারণে প্রথম জমির খাজনার পরিমাণ বেশি, দ্বিতীয় জমির খাজনার পরিমাণ তার থেকে কম। আর তৃতীয় নম্বর যে জমি আছে এটা হচ্ছে প্রান্তিক জমি, এইখানে আয়ও 500, ব্যয়ও 500, যার কারণে কোনো অতিরিক্ত আয় নেই। আর এই কারণে এই 3 নম্বর জমির কোনো খাজনাও নেই। এটা হচ্ছে রিকার্ডোর খাজনা তত্ত্ব। রিকার্ডোর খাজনা তত্ত্বতে এইটা বলা হয়। আর আধুনিক খাজনা তত্ত্বের মধ্যে আমরা জানি যে ভূমির যোগান কি সীমাবদ্ধ, যার কারণে আমরা যদি একটা রেখা আঁকি, এই দেখো আমরা যদি 8টা রেখা আঁকলাম, 0, ঠিক আছে, উপরে খাজনা ওয়াই অক্ষে, আর এক্স অক্ষে হচ্ছে চাহিদার পরিমাণ, ঠিক আছে। এভাবে যদি দিই, এই যে যেহেতু ভূমির যোগান কি সীমাবদ্ধ, আমরা চাইলেও ভূমির পরিমাণ, এখানে দেখো আমরা জানি কি ভূমির যোগান সীমাবদ্ধ, ঠিক আছে। আমরা চাইলেও কি ভূমির যোগান বৃদ্ধি করতে পারবো না, যার কারণে আমরা এই যে লম্ব অক্ষে একটা দাগ দিব, এই একটা দাগ দিলাম না, এই যে এস রেখা ধরলাম, এই এল এস রেখা, এই এল আর এস রেখা, এই এল এস রেখা হচ্ছে যোগান, ভূমির যোগান, এই যোগান আমরা চাইলে বাড়াইতেও পারবো না। আর যদি বাড়াইতে পারতাম তাইলে খাজনা হয়তো নির্দিষ্ট, আমরা এদিকে বাড়াই নিতাম, ঠিক আছে। আমরা চাইলেও কিন্তু বাড়াতে পারবো না। আমরা ভূমির যোগান একটা দাগ দিয়ে স্থির করে দিলাম, এটা মানে হচ্ছে স্থির, বৃদ্ধি সম্ভব না, ঠিক আছে। এখন ধরো প্রথমে তোমার চাহিদার পরিমাণ এতটুকু, হ্যাঁ, এই যে এই বিন্দু পরিমাণ এতটুকু, পরবর্তীতে চাহিদার পরিমাণ এতটুকু হচ্ছে বি বিন্দুতে, ঠিক আছে। যার কারণে এই যে এই প্রথমে চাহিদার পরিমাণ এ বিন্দুতে, এ ডট 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 দিয়ে এই পরিমাণ, খাজনা হচ্ছে এতটুকু, বি এতটুকু খাজনা। এখন তুমি রেখা অঙ্কন করবে এখানে, এই যে D1 D2, এই D1 এই বরাবর ডট 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 দিয়ে এখানে এসা খাজনার পরিমাণ ধরলাম 5, আবার এইখানে এই বরাবর ডট ডট দিয়ে এই পরিমাণে এসা খাজনার পরিমাণ 10। এখানে দেখো আধুনিক খাজনা তত্ত্বে ভূমির যোগান স্থির ধরা হয়, যার কারণে এই যে দেখো ভূমির যোগান স্থির, চাহিদা বৃদ্ধি পাইতেছে, খাজনার পরিমাণ বৃদ্ধি পাইতেছে। আর রিকার্ডোর খাজনা তত্ত্বতে দেখো উৎপাদনের পরিমাণ, দেখছো চাহিদা রেখার মতো, কিন্তু উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাইতেছে, যার কারণে খাজনাও বৃদ্ধি পাইতেছে। আর এই এতটুকু হচ্ছে ব্যয়ের পরিমাণ, মানে তুমি হচ্ছে উৎপাদন করতে গেলে এতটুকু ব্যয় তোমার করতেই হবে, 5,000 টাকা ব্যয় করতেই হবে। এই ব্যয়ের পরিমাণ হচ্ছে এই যে এতটুকু 5,000 পরিমাণ। এরপরে যা অতিরিক্ত আয় করবা ওইটা হচ্ছে খাজনা। এই যে যেমন এ বিন্দুর ক্ষেত্রে অতিরিক্ত হচ্ছে এই যে এতটুকু অতিরিক্ত, এতটুকু হচ্ছে অতিরিক্ত, বি জমির ক্ষেত্রে এতটুকু হচ্ছে অতিরিক্ত, এই যে এতটুকু অতিরিক্ত, আর এই জমিতে এতটুকু অতিরিক্ত, আর সি জমিতে কোনো অতিরিক্ত আয় হয় নাই বা উৎপাদন হয় নাই, যার কারণে এখানে খাজনাও নির্ধারণ হয় নাই। এই হচ্ছে রিকার্ডোর খাজনা তত্ত্ব আর আধুনিক খাজনা তত্ত্বের মধ্যে পার্থক্য।